হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে দুটি দেশের সম্পর্ক আলোচনা করব। একটা ভারত ভুটান সম্পর্ক, একটা ভারত মালদ্বীপের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে প্রথমে ভারত আর ভুটানের মধ্যে সম্পর্ক দেখে নিই। দেখো, ভুটান যদি তোমরা ম্যাপের মধ্যে দেখো, আচ্ছা ঠিক আছে, এখানে তোমরা ভুটানটা দেখো। ভুটান আছে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। এখানে আছে সিকিম, সিকিমের এদিকে এদিকে নেপাল আছে, এখানে সিকিম, এদিকে এটা পশ্চিমবঙ্গ, তারপর এটা হচ্ছে ভুটান। ঠিক আছে, তাহলে এই ভুটানের রাজধানীর নাম কি তোমরা অনেকেই জানো। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, তাই তো। ভুটানের রাজধানীর নাম থিম্পু। আর এই যে ভুটান, এই ভুটানের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক খুব নিবিড় সম্পর্ক, মানে ভালো সম্পর্ক বলা যায়। ভুটানকে প্রোটেক্ট করাও কিন্তু ভারত কিন্তু ভুটানকে প্রোটেক্টও করে। যেমন একটা 2017 সালে একটা সংকট দেখা দেয়, সেটা হচ্ছে ডোকলাম সংকট। তোমরা অনেকে জানো ডোকলাম সংকট। এই ডোকলাম সংকট দেখা দেয় 2017 সালে। তাহলে এই ডোকলাম জায়গাটা আছে কোথায়? এই ভুটানেই আছে। ভুটানের একদম সীমান্তে চীন, ঠিক আছে, চীন আর ভুটানের সীমানায় কিন্তু একদম এই সীমানার মধ্যে আছে হচ্ছে কি ডোকলাম নামে একটা জায়গা। তাহলে সেই ডোকলাম নামের জায়গায় চীন কি করতে থাকে, যে চীন বর্ডারের রাস্তা তৈরি করতে করতে সেই ভুটানের এরিয়াতে অর্থাৎ ডোকলামে পৌঁছে যায়, ডোকলামে রাস্তা তৈরি করতে শুরু করে দেয়। তাহলে ভুটানের ভিতরে চীন কেন রাস্তা তৈরি করবে, রোড কেন কনস্ট্রাকশন করবে, তাই না? তাহলে তারপরে ভুটান ভারতের কাছে সাহায্য চায় যে চীন এখানে অবৈধভাবে তারা রোড তৈরি করছে। তাহলে ভারত কিন্তু কখনোই চাইবে না যে এদিকে চীনের প্রভাব বাড়তে থাকুক, ভুটানে চীনের প্রভাব বাড়ুক। কারণ এখানটা একটা জায়গা আছে, সেটাকে বলা হয় চিকেন স্নেক। চিকেন স্নেক বলা হয়, অর্থাৎ শিলিগুড়ি করিডর। এই জায়গাটাকে আছে না, এই জায়গাটা বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই জায়গাটা যদি একবারে বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে, তাহলে কিন্তু এদিকে যে সেভেন সিস্টার যে রাজ্যগুলি আছে, উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে, নর্থ ইস্ট যে স্টেটগুলি আছে, তার সঙ্গে কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে যদি চীন যদি কোনো মতে এখানে চিকেন স্নেককে কবজা করে ফেলে। খুব সরু একটা জায়গা, তাই না, শিলিগুড়ি করিডর বলা হয়। তাহলে ভারত কখনোই চাবে না এখানে চীনের প্রভাব বাড়তে থাকুক। তারপরে সেখানে ভারতের সৈন্যরা যায়, তারপরে ভারতের সৈন্য এবং চীনের সৈন্যের মধ্যে সেখানের মধ্যে সমস্যা দেখা দেয়, সেটাই হচ্ছে ডোকলাম সংকট। তাহলে কত সালে ডোকলাম সংকট দেখা দেয়, এটা পরীক্ষায় আসে 2017 সালে, মনে রাখবে। এখন ভারত আর ভুটানের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়, বন্ধুত্বের চিরস্থায়ী শান্তি চুক্তি। এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, মনে রাখবে, 8ই আগস্ট 1949 সালে। ঠিক আছে, 8ই আগস্ট 1949 সালে ভারত আর ভুটানের মধ্যে এই বন্ধুত্বের চিরস্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আবার এটা 2007 সালে এটা কিন্তু আবার সংশোধিত হয়। তাহলে এই যে বন্ধুত্বের চিরস্থায়ী শান্তি চুক্তি, এটা কি? এই চুক্তির দ্বারা ভারত আর ভুটানের মধ্যে এটা নির্ধারিত হয় যে ভুটান যদি অন্যান্য দেশ থেকে যদি কোনো সামরিক অস্ত্র পারচেস করে, তাহলে অর্থাৎ ইম্পোর্ট করে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে প্রথমে পরামর্শ করে নিতে হবে, তারপরে সে অর্ডার দিবে। তাহলে এটা কি হচ্ছে, যে ভুটান কোনো দেশ থেকে কি কিনবে না কিনবে, কিছু ইম্পোর্ট করবে কি না করবে, সেটা ভুটানের ব্যাপার। ভুটান একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। তাহলে কেন ভারতের পরামর্শ নেবে? প্রথমে তো ভারতের পরামর্শ নিত, কিন্তু এটাকেই সংশোধন করা হয় 2007 সালে, যে না, এখন ভুটান নিজেই সিদ্ধান্ত নিতে পারবে স্বাধীনভাবে, ভারত তাকে পরামর্শ দেবে না। ঠিক আছে, ভারতের প্রভাব যাতে না থাকে সেই দেশ অন্য দেশ থেকে কি পারচেস করবে না করবে। ঠিক আছে, তাহলে এই সংশোধনটা 2007 সালে করা হয়। তারপরে আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে বাণিজ্য ও ট্রানজিট চুক্তি। বাণিজ্য ও ট্রানজিট চুক্তি, ঠিক আছে। এটা হয় হচ্ছে
1972 সালে। ভারতে ভুটান যে বাণিজ্য করে অন্যান্য দেশ থেকে, তাহলে সেই দেশ যেই দেশের সঙ্গে বাণিজ্য করুক না কেন, ভারতের উপর দিয়ে কিন্তু তাকে যেতে হবে, তাই না? ভারতের উপর দিয়ে যেতে হবে। তাহলে ট্রানজিটের ব্যবস্থা কিন্তু ভারত করে দেয় ভুটানকে এই চুক্তির মাধ্যমে 1972 সালে। আর একটা কথা মনে রাখবে যে ভুটানের মধ্যে একটা জলবিদ্যুৎ প্রকল্প আছে, সেটা হচ্ছে চুখা প্রকল্প। চুখা প্রকল্প, ঠিক আছে? এই চুখা প্রকল্প ভারতের সহায়তায় কিন্তু ভুটানের মধ্যে তৈরি করা হয়। যদি পরীক্ষায় আসে যে ভুটানের মধ্যে ভারতের সহায়তায় কোন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়, সেটা হচ্ছে চুখা প্রকল্প, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারত আর ভুটানের মধ্যে সম্পর্কের মধ্যে যা আলোচনা করলাম, এই বেশি কিছু নেই। এবার আমরা ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্ক আলোচনা করবো, ঠিক আছে? এবার দেখো ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করি। দেখো মালদ্বীপ কোথায় আছে, দেখো এখানে তো শ্রীলঙ্কা আছে, আর এই জায়গার মধ্যে এটা হচ্ছে মালদ্বীপ, একটা দ্বীপ রাষ্ট্র। মনে রাখবে মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, প্রায় 1100+, ঠিক আছে? 1100+ কিন্তু এখানে দ্বীপ রয়েছে, তা নিয়ে মালদ্বীপ গঠিত। আর মালদ্বীপের যে রাজধানী, ঠিক আছে, রাজধানীর নাম মনে রাখবে, সেটা হচ্ছে মালে। এখন ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্ক আলোচনা করতে গেলে প্রথমে একটা চুক্তি আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সামুদ্রিক সীমানা চুক্তি, ঠিক আছে? ফার্স্ট সামুদ্রিক সীমানা চুক্তি। তাহলে এটা কত সালে ভারত এবং মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত হয়? মানে 1976 সালে, ঠিক আছে? আর এই যে সামুদ্রিক সীমানা চুক্তি বা সামুদ্রিক সীমান্ত চুক্তি, এর দ্বারা কি করা হয় যে ভারত আর মালদ্বীপের মধ্যে যে মেরিটাইম বাউন্ডারি আছে, সামুদ্রিক যে সীমানা, যে কতটুকু পর্যন্ত ভারতের সীমানা আর কতটুকু পর্যন্ত মালদ্বীপের সীমানা, সেটা নির্ধারণ করা হয় এই চুক্তির মাধ্যমে। নেক্সট, অপারেশন ক্যাকটাস সম্পর্কে তোমাদের জানতে হবে। অপারেশন ক্যাকটাস 1988। দেখো অপারেশন ক্যাকটাস ভারতের দ্বারা মালদ্বীপে পরিচালিত একটা সামরিক অভিযান, ঠিক আছে? ভারত এই অপারেশন ক্যাকটাস পাঠায় কোন দেশে? মালদ্বীপে পাঠায়। কিসের জন্য? যে মালদ্বীপের মধ্যে যে সরকার ছিল, সেই সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা চলছিল মালদ্বীপের মধ্যে। তাহলে মালদ্বীপের সরকার এখন অন্যান্য দেশের কাছে সাহায্য চায়, তারপরে শেষ পর্যন্ত ভারত সাহায্য করে। আর ভারত তারপরে এই অপারেশন ক্যাকটাসের দ্বারা সৈন্যবাহিনী পাঠায় মালদ্বীপে, তারপরে সামরিক অভ্যুত্থান থেকে রক্ষা পায় সরকার, নাহলে সরকার চেঞ্জ হয়ে যেত সেখানের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটা 1988 সালে করা হয়। আর একটা মনে রাখবে, সেটা হচ্ছে অপারেশন নীর। এটা করা হয় 2014 সালে। তাহলে 2014 সালে মালদ্বীপে কি হয়, যে মালদ্বীপে পানীয় যে জল আছে, সেই পানীয় জলের সংকট দেখা দেয়। কিসের জন্য? যে এই যে দেখতে পাচ্ছ মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র, এখানে চারিদিকে সমুদ্রের জল আছে, আর সমুদ্রের জল লবণাক্ত, সেটা খাওয়া যায় না। তার জন্য তারা যেই যন্ত্রের মাধ্যমে পানীয় জল আর কি সমুদ্রের জলকে পানীয় জলে রূপান্তরিত করতো, ঠিক আছে, সেখানে অগ্নি সংযোগ ঘটে যায়, ঠিক আছে? অগ্নি সংযোগ ঘটার কারণে সেখানের মধ্যে সেই যন্ত্র নষ্ট হয়ে যায়। তারপরে সারা দেশের মধ্যে কি হয়, যে পানীয় জলের সংকট দেখা দেয়। তারপরে ভারত সাহায্য, এই পানীয় জলের যে সংকট, সেটা মোকাবিলার জন্য, সেই সংকটটাকে এড়ানোর জন্য ভারত থেকে মালদ্বীপে কি পাঠায়, যে পানীয় জল পাঠায়, পানীয় জল। তাহলে এই যে পানীয় জল প্রেরণ করে ভারত মালদ্বীপে, এটা কোন অপারেশনের দ্বারা? অপারেশন নীরের দ্বারা 2014 সালে। তাহলে ভারত কিন্তু সর্বদা তার যে প্রতিবেশী রাষ্ট্রগুলি আছে, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলিকে সর্বদা সাহায্য করে থাকে, যেভাবেই হোক, ঠিক আছে? এটা হচ্ছে ভারতের বিদেশ নীতি।
ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে একটা পলিসি আছে নেইবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশীরাই প্রথম নীতি। এই নীতি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে এটা আরো কার্যকর হয় ভালো মতো। তাহলে এটা মনে রাখতে পারো যে নেইবারহুড ফার্স্ট পলিসি কোন প্রধানমন্ত্রীর আমলে এটা আরো জোরদার করা হয়, নরেন্দ্র মোদী। এবার একটা ফুল ফর্ম মনে রাখবে, সেটা হচ্ছে সাগর। এই যে সাগর আছে, এই সাগরের ফুল ফর্ম রয়েছে, এটা হচ্ছে সাগর হচ্ছে একটা ডক্ট্রিন, সাগর ডক্ট্রিন, যেটা ভারতের বিদেশ নীতির মধ্যে পড়ে। তো এটার ফুল ফর্মটা মনে রাখবে যে সিকিউরিটি, যে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে এই সাগরের ফুল ফর্ম মনে রাখবে, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। এটা ভারতের বিদেশ নীতির একটা ডক্ট্রিন বলতে পারো, নীতি বলতে পারো, যে ভারত মহাসাগর যে আছে না, ভারত মহাসাগর, সেই ভারত মহাসাগরের মধ্যে আর কি শান্তি বজায় রাখার জন্য এবং চীনের প্রভাব যাতে না বাড়তে পারে, তাহলে এখানের মধ্যে সিকিউরিটি বজায় রাখার জন্য, নিরাপত্তা বজায় রাখার জন্য ভারত মহাসাগরে এই নীতি প্রণয়ন করে ভারত। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক, ভারতের সঙ্গে রাশিয়ার, আর ভারতের সঙ্গে চীনের সম্পর্ক। আর সেই ক্লাসটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, পরের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।